সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে জয়েন করেন। যারা যারা ক্লাসে জয়েন করছেন সবাই কেমন আছেন বলেন। দীর্ঘ 4-5 দিন পরে আবার আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি আমাদের দণ্ডবিধি আইন, পেনাল কোড আইন। মৃদুল বিশ্বাস শম্ভু, গৌতম চন্দ্র কর্মকার, থ্যাংক ইউ সো মাচ। কেউ ক্লাস থেকে যাবেন না, আজকে একটা চমৎকার একটা ক্লাস অপেক্ষা করতেছে আপনাদের জন্য। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী প্রয়োজনীয় একটা ক্লাস। যারা যারা জয়েন হচ্ছেন সবাই একটু হাজিরা দেন। সবাই কেমন আছেন সবাই একটু বলেন। আমাদের ধ্রুবরাজ দাদা আসছে, আর আমাদের ব্রিলিয়ান্ট একটা ছেলে আছে প্রিন্স হৃদয়, সেও আসছে। গৌতম চন্দ্র কর্মকার, মেম্বার অফ এসবি স্পেশাল ব্রাঞ্চ ঢাকা, খুবই ব্রিলিয়ান্ট চমৎকার একজন মানুষ, খুবই ভালো মনের। এরা সবাই এক চান্সে র্যাঙ্ক পাবে, আমি জানি এদের সম্পর্কে। সো আপনারা একটু লেগে থাকবেন, আপনাদেরকে দিয়ে হবে। আমাদের ফৌজদারি কার্যবিধির ক্লাস, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 1 থেকে 565 পর্যন্ত টোটাল আইনটা আমরা শেষ করেছি, মোটামুটি গুরুত্বপূর্ণ ধারাগুলো। এবং সেখানে লাস্টের ক্লাসে আমি একদম ফুল রিভিশন দিয়েছি। তো সেই রিভিশন ক্লাসটা সবাই দেখবেন। এবং আপনাদের জন্য আমি একটা অডিও রেকর্ড তৈরি করেছি ফৌজদারি কার্যবিধির সম্পূর্ণ রিভিশন, সেটা গ্রুপে দেওয়ার চেষ্টা করছি। একটা অডিও পুরোটা যাচ্ছে না, ওখানে এমবি বেশি দেখাচ্ছে, তো আমি ওটা 2 টুকরা করে গ্রুপে দেব। আপনারা মাঝে মাঝে সেই অডিওটা শুনবেন, শুনলে ফৌজদারি কার্যবিধি আর ভুলে যাবেন না, সবসময় মনে থাকবে। আজকে আমরা, আমাদের পরীক্ষার বেশি দেরি নেই, এখন আমরা আজকে দণ্ডবিধি, ইংরেজিতে যেটাকে বলে পেনাল কোড, এই পেনাল কোড আইন শুরু করব। এখানে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো, যেগুলো পরীক্ষা আসবে, এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষা আসবে, সেই ধারাগুলো পড়াবো। এমনভাবে পড়াবো টেকনিক্যালি, কৌশলে, যাতে আপনার মনে থাকে এবং আপনি মনে রাখতে পারেন। কেউ হতাশ হবেন না, আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত করার দায়িত্ব আমার। সবাই কি রেডি নতুন একটা আইন পড়ার জন্য? যারা একেবারে নতুন, আপনারা কি রেডি সবাই?
আমাদের ফারুক হোসেন, আপনি একটু কমেন্ট করেন। আপনারা কি সবাই রেডি? তাহলে আমি আজকে আমাদের দণ্ডবিধির ক্লাসটা শুরু করি। ফৌজদারি কার্যবিধি 1898 আমরা পড়েছি। আজকে পড়ব দণ্ডবিধি, যাকে ইংরেজিতে বলে পেনাল কোড। এটা হচ্ছে 1860 সালে। 1860 সালে দণ্ডবিধি। এই দণ্ডবিধি যখন ভারতীয় উপমহাদেশ যখন ভাগ হয়, অর্থাৎ ভারত যখন উপমহাদেশ থেকে ভাগ হয়ে যায়, তখন এর নাম ছিল আইপিসি। আইপিসি মানে ইন্ডিয়ান পেনাল কোড। বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে যে দণ্ডবিধি আছে সেটাকে বলে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। তারপর যখন আমাদের পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান একসাথে ছিল, তখন ছিল পিপিসি, পাকিস্তান পেনাল কোড। আর সর্বশেষ 1971 সালে যুদ্ধের পরে, স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের এটা হয়েছে বিপিসি, বাংলাদেশ পেনাল কোড, অথবা শর্ট ফর্মে বলে পিসি, পেনাল কোড দণ্ডবিধি। আইপিসি, পিপিসি, বিপিসি, আপনারা আশা করি এতটুকু বুঝলেই হবে। এগুলো জাস্ট আমাদের কমন জ্ঞান। আপনারা জাস্ট একটু খুশি হন যে নতুন একটা আইন আমরা শিখে ফেলবো। তাহলে দণ্ডবিধি ইংরেজি হচ্ছে পেনাল কোড। আমরা যখন পরীক্ষার খাতায় লিখতে যাব, এখানে একটা টুইস্ট আছে, শোনেন। কার্যবিধি ইংরেজি হচ্ছে সিআরপিসি, বাংলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি, আর এইটা হচ্ছে পেনাল কোড, বাংলা হচ্ছে দণ্ডবিধি। কার্যবিধিটার কিন্তু আমরা সিআরপিসি ইংরেজিটা লিখতে পারবো না পরীক্ষার খাতায়, সেটাখানে বাংলাটা লিখতে হবে ফৌজদারি কার্যবিধি, বুঝেন। কিন্তু দণ্ডবিধির ক্ষেত্রে আমরা দণ্ডবিধি লিখবো না, আমরা লিখবো ইংরেজিটা পেনাল কোড। এই জিনিসটা আজকে সবাই মাথায় ঢুকে রাখেন। পরীক্ষার খাতায় অবশ্যই প্রশ্ন লেখার পরে লিখতে হবে পেনাল কোড এত ধারা, পেনাল কোড এত ধারা, পেনাল কোড, এটা কিন্তু ইংরেজি, পেনাল কোড এত ধারা। কেউ দণ্ডবিধি এত ধারা লিখবেন না, দণ্ডবিধি লেখা যাবে না, লিখতে হবে পেনাল কোড এত ধারা। আশা করি বুঝে গেছে। এখন কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি মানে হচ্ছে কি কাজের বিধিবিধান, অর্থাৎ কোনো একটা কাজ কিভাবে করতে হবে সেই বিধান বা পদ্ধতি হচ্ছে ফৌজদারি কার্যবিধি, যেটা হচ্ছে পদ্ধতিগত আইন। কিন্তু দণ্ডবিধি তাহলে কি? কার্যবিধি যদি হয় কার্যের বিধান অথবা কাজের বিধান, তাহলে দণ্ডবিধি হবে দণ্ডের বিধান, দণ্ডের বিধান, অর্থাৎ কোন অপরাধ করলে কি দণ্ড দিতে হবে বা দেওয়া যাবে, সেইটা হচ্ছে এই দণ্ডবিধি। একটা লোক কোন অপরাধটা করলে কি দণ্ড হবে বা কি দণ্ড দেওয়া যাবে, সেই বিধান হচ্ছে এই দণ্ডবিধি। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে দণ্ডবিধিতে অধ্যায় আছে 23টি, ধারা আছে 511টি। অধ্যায় আছে 23টি, ধারা আছে 511টি। শাস্তির ধারা শুরু হচ্ছে 107 থেকে 511। দণ্ডবিধি যেহেতু শাস্তির ধারা এখানে, অর্থাৎ দণ্ডের ধারা, তাহলে একটা সর্বোচ্চ দণ্ড একটা ব্যাপার আছে, সর্বনিম্ন দণ্ডের একটা ব্যাপার আছে। তো দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তির ধারা হচ্ছে 303 ধারা, 303। সর্বোচ্চ শাস্তির ধারা 303, আর সর্বনিম্ন শাস্তির ধারা 510।
সর্বোচ্চ 303, সর্বনিম্ন 510। 303-এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, আর 510-এর শাস্তি হচ্ছে 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড অথবা 10 টাকা জরিমানা। দণ্ডবিধি 1860, অধ্যায় 23টি, ধারা 511টি, সর্বোচ্চ শাস্তির ধারা 303, সর্বনিম্ন শাস্তির ধারা 510। দণ্ডবিধির বেসিক ফর্ম আমরা জেনে নিলাম। এখন সব ধারা তো পড়ানো যাবে না, আমরা তো রিসার্চ করতে আসি নাই। আমরা পড়ব খুব প্রয়োজনীয় যে ধারাগুলো, যেগুলো লিখে আমরা কৌশলে অল্প ধারা পড়ে ভালো লিখে ভালো রেজাল্ট করে আমরা জাস্ট পদোন্নতিটা নিয়ে নেব। সেই জন্য আমাদের দণ্ডবিধির প্রথম ধারা, আমরা একটু 4 ধারাটা দেখি। 3 এবং 4, অর্থাৎ একটা বলছে যে বাংলাদেশের, যেমন আমাদের দেশে কেউ যদি অপরাধ করে তাহলে সেই লোকের বিচার কোথায় হবে? আমাদের দেশেই। কিন্তু আমাদেরই দেশের একজন লোক যদি বিদেশে গিয়ে অপরাধ করে তাহলে তার বিচার কোথায় হবে? বাংলাদেশের একজন নাগরিক ইন্ডিয়াতে গিয়ে অথবা আমেরিকাতে গিয়ে একটা ধর্ষণ অথবা একটা খুন করে আসলো, খুন করলো, তাহলে বাংলাদেশে যদি তাকে পাওয়া যায়, বাংলাদেশে যেখানে তাকে পাওয়া যাবে সেখানেই মনে করা হবে যে এইখানেই সে খুন করছে এবং সেই বাংলাদেশেই তার বিচার করা যাবে। অর্থাৎ বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখানেই। একটা হচ্ছে 4 ধারা হচ্ছে আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ। 3 ধারা হচ্ছে বাংলাদেশের বাইরে কৃত অপরাধের দায়িত্ব। এখন বাংলাদেশি কোনো নাগরিক যদি বাংলাদেশের বাইরে কি অপরাধ করে সেটা যদি বাংলাদেশে অপরাধ বলে গণ্য হয় তাহলে বাংলাদেশে তার বিচার করা যাবে এবং যেখানেই তাকে পাওয়া যাবে মনে করা হবে, মনে করেন বাংলাদেশে একজন নাগরিক মালয়েশিয়াতে গিয়ে একটা অপরাধ করে আসলো, আসার পরে ঢাকা শহরে তাকে পুলিশ ধরলো, তাহলে মনে করা হবে এই ঢাকাতেই সে অপরাধটা করছে। অর্থাৎ যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হবে ওই স্থানকেই ঘটনাস্থল হিসেবে ধরা হবে, ওইখানে মামলা হবে, ওই আদালতে তার বিচার হবে। এটা তো না হয় আমরা বুঝলাম। বাংলাদেশে বিভিন্ন বিদেশি নাগরিক থাকে না? আমাদের দেশে চাইনিজ থাকে, রাশিয়ান থাকে, কোরিয়ান থাকে, অনেক বিদেশি নাগরিক আমাদের দেশে যারা আছে, সেই বিদেশি নাগরিক যদি বাংলাদেশের কোনো অপরাধ করে তাহলে এই বিদেশি নাগরিকের শাস্তি কোথায় হবে? এই বিদেশি নাগরিকের শাস্তিও এই বাংলাদেশে করতে পারবে, অথবা ওই যে একটা আইন আছে আসামি না কি যেন, বহি সমর্পণ আইন, অর্থাৎ সেই আইনে ফেলে তাকে ওই যে দেশের নাগরিক সেই দেশে পাঠিয়ে দিলে সেই আদালতে তার বিচার হবে, সেই দেশের আদালত তার বিচার করবে। অথবা আমাদের দেশে অপরাধ করলে আমাদের দেশের আদালতে তার বিচার করা যাবে। তাই বিদেশি নাগরিক যদি বাংলাদেশের মধ্যে অপরাধ করে অবশ্যই বাংলাদেশে তার বিচার করা যাবে। আচ্ছা, আমাদের 3, 4 এগুলা খুব বেশি দরকার নেই, যতটুকু বললাম শুধু মনে রাখবেন। 14 ধারা আছে রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী। এরপরে আমাদের আছে 21 ধারা সরকারি কর্মচারী। 14তে রাষ্ট্রের কর্মচারী, 21-এ সরকারি কর্মচারী। তাহলে সরকারি কর্মচারী কারা?
সরকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় সরকারিভাবে এবং বেতন ভাতা ভোগ করে। শুধুমাত্র বেতন ভাতা ছাড়াও সরকার যাদেরকে সরকারি কর্মচারী হিসেবে ঘোষণা করেছে, যেমন একজন আদালতের একজন মনে করেন পিপি যিনি আছেন, অথবা আদালতে আরও অনেক ধরনের উকিল রয়েছে যারা সরকারের কাজ করে দেয়, কিন্তু তারা কিন্তু কি নেয়, কমিশন নেয়, কিন্তু সরাসরি বেতন নেয় না, তারাও কিন্তু সরকারি কর্মচারী। আর আপনি আমি যারা আছেন এই 21 ধারাতে সরকারি কর্মচারীর 12টা পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ 12 ধরনের ব্যক্তিরা সরকারি কর্মচারী। সেখানে পৌর কমিশনার তিনি একজন সরকারি কর্মচারী। আমাদের গ্রাম পুলিশ চেনেন, যাকে আমরা সংক্ষেপে বলি চৌকিদার, নিকনেম, এই চৌকিদার তিনিও কিন্তু একজন সরকারি কর্মচারী, মাথায় রাখবেন। সরকারি কর্মচারী কারা? যারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয় এবং বেতন ভাতা ভোগ করে, তারা হচ্ছে সরকারি কর্মচারী। জাস্ট এতটুকু জানলেই হবে। এখন আমাদের 22 ধারা অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি, এগুলো আসলে কি? অস্থাবর সম্পত্তি হচ্ছে এমন সম্পত্তি যেটা স্থানান্তর করা যায়, আর স্থাবর সম্পত্তি হচ্ছে ভূমির সাথে যুক্ত একটা সম্পত্তি যেটা স্থানান্তর করা যায় না। তাহলে স্থাবর সম্পত্তি কোনটা, অস্থাবর সম্পত্তি কোনটা, আজকে আমি এক লাইনে শিখাই দেব, সারা জীবনে আর ভুলবেন না। সহজ উদাহরণ, একটা দালান ঘর, এই দালান ঘরটা হচ্ছে স্থাবর সম্পত্তি যেটা সরানো যায় না বা স্থানান্তর করা যায় না। আর এই ঘরের মধ্যে যে মনে করেন একটা ফার্নিচার, একটা টিভি, ফ্রিজ, একটা শোকেস, এইগুলো হচ্ছে অস্থাবর সম্পত্তি, অর্থাৎ এগুলো চাইলে সরানো যায়, স্থানান্তর করা যায়, যেটা ভূমির সাথে যুক্ত নয়। তাহলে দালান ঘরটা স্থাবর, আর ঘরের মধ্যে যা আছে সব অস্থাবর। আশা করি বুঝতে পারছেন। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, দু একটা সংজ্ঞা যদি আসে তো আসলো। এরপরে আমাদের দলিল, 29 ধারা একটা দলিলের একটা সংজ্ঞা আছে, এটা একটু সবাই একটু বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ কোনো অক্ষর, আকৃতি বা চিহ্ন সমূহের সাহায্যে, মনে করেন একটা দলিল লেখি, হ্যাঁ, একটা সাদা কাগজ, এটা যদি আমি দলিল লিখতে যাই তাহলে এখানে কোনো অক্ষর লিখতে হবে, অক্ষর, আকৃতি, কোনো চিহ্ন দিতে হবে, তারপর সবাই সিগনেচার করবে, তখন তো সেটা একটা প্রমাণিক বস্তু হবে, দলিল হবে। দলিলের সঙ্গে এরকম যে দলিল বলতে কোনো অক্ষর, আকৃতি বা চিহ্ন সমূহের মাধ্যমে কোনো বস্তুর উপর ব্যক্ত বা বিবৃত, যেটা প্রমাণ রূপে ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে দলিল। অর্থাৎ কোনো একটা সাদা কাগজের উপর কিছু লেখা, আকৃতি বা চিহ্ন, যে কোনো কিছু যেটা পরবর্তীতে প্রমাণ হিসেবে ব্যবহার হবে, এটা হচ্ছে দলিল। আমরা যখন সাক্ষ্য আইনের 3 ধারা পড়ব সেখানে দেখব এই দলিল বিষয়ে বলা আছে। তাহলে দলিলটা কি? চোখ বন্ধ করে চিন্তা করেন, দলিলটা হচ্ছে কোনো অক্ষরসমূহ, আকৃতিসমূহ বা চিহ্নসমূহের মাধ্যমে কোনো বস্তুর উপর ব্যক্ত বা বিবৃত, যেটা পরবর্তীতে
প্রমাণ রূপে ব্যবহৃত হবে, সেইটা হচ্ছে দলিল। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ ধারা 34 ধারা। এই 34 ধারা ধারাটা আমাদের অনেক জায়গায় লাগবে। 34 ধারা সাধারণ অভিপ্রায়। দুই বা ততোধিক ব্যক্তি যখন একই অভিপ্রায় অর্থাৎ একই ইন্টেনশন নিয়ে কোনো কাজ করে। 34 ধারাটা একটু সবাই মনোযোগ দেন। কয়জন লোক লাগবে 34 ধারা হতে হলে? কমপক্ষে দুইজন থেকে ততোধিক। দুইজন থেকে দুই বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায় অর্থাৎ একই ইন্টেনশন নিয়ে যখন কোনো একটা কাজ করে, তখন ওই কাজটা দুইজনে সমানভাবে করেছে বলে গণ্য হবে। অর্থাৎ এই অপরাধ কোন দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো একটা অপরাধ করে, তাহলে আইনে এমনভাবে অর্থাৎ আইনে তাদের দুজনকেই শাস্তি প্রদান করা হবে। 34 ধারার বিষয়টা হচ্ছে সাধারণ অভিপ্রায় অর্থাৎ কমন ইন্টেনশন। এখন ধ্রুবরাজ, গৌতম চন্দ্র কর্মকার, প্রিন্স হৃদয় তিনজনে প্ল্যান করে তাদের একজন শত্রুকে মনে করেন মেরে ফেললো। তিনজনে আগের দিন প্ল্যান করছে যে ওই লোকটা এইখান থেকে যাবে, আমরা তিনজন অমুক জায়গায় থাকবো, একসাথে থেকে তাকে মেরে ফেলবো। এখন টুইস্টটা দেখেন, কিভাবে মারলো? একটা ছুরি দিয়ে। এই ছুরিটা ছিল গৌতম চন্দ্র কর্মকারের হাতে, কিন্তু প্রিন্স হৃদয় এবং ধ্রুবরাজ তাদের হাতে কিছু ছিল না। ওই লোকটা আসছে, ওরা তিনজন একসাথে ছিল, পরে গৌতম সেই ছুরি স্টেপ করে সেই লোকটাকে মেরে ফেললো। কিন্তু ধ্রুবরাজ এবং হৃদয় একসাথে ছিল, তিনজনে একসাথে ছিল, কিন্তু মারলো কিন্তু গৌতম। এখন হৃদয় এবং ধ্রুবরাজ এরা যদি বলে যে আমরা তো ছুরি মারি নাই, তাহলে কি তারা কি রেহাই পাবে? না। সেই জন্য 34 ধারা তখনই তাদের সাথে খুনের শাস্তি 302 এই 34 ধারা চলে আসবে। যেহেতু এটা মার্ডার, তাহলে 302/34 এই 34 ধারাটা চলে আসবে। কিরকম? কারণ হচ্ছে 34 ধারার শর্ত হচ্ছে যদি তারা একই সাথে শারীরিকভাবে উপস্থিত থাকে। তারা একই সাথে শারীরিকভাবে উপস্থিত ছিল এবং সকলের যদি একই উদ্দেশ্য থাকে, বোঝার চেষ্টা করেন, একই অভিপ্রায়, তিনজনেই গেছে যে আমাদের ও শত্রু, ওকে আমরা আজকে মেরে ফেলবো। অ্যান্ড ছুরি কার হাতে ছিল, কে ছুরি দিয়ে তার পেটে ঢুকেছে, এইটা বিষয় না। তিনজনে একই উদ্দেশ্যে গেছে, দুইজন নিরস্ত্র ছিল, দুইজনের হাতে কিছু ছিল না, তারা মারা লাগেও নাই, সাথে যে ছিল সে মারছে। এখন একই উদ্দেশ্যে যদি যায়, একই উদ্দেশ্যে এবং একই সাথে যদি উপস্থিত থাকে, দুইটা পয়েন্ট, তাদের প্রত্যেকের অভিপ্রায় একই হতে হবে এবং কি করবে, তা যদি প্রত্যেকে যদি একই সাথে উপস্থিত থাকে, তখন এই 34 ধারা আসবে। প্রত্যেকে সমান অপরাধী, যে ও ছুরি মারছে ওর শাস্তি বেশি, এরকম না, প্রত্যেকে সমান অপরাধী। তাহলে মামলাটা কি হবে? একটা দণ্ডবিধির প্রশ্ন হয়ে গেল। মনে করেন যে গৌতম, ধ্রুবরাজ, প্রিন্স হৃদয় 3 বন্ধু মিলে প্ল্যান করলো তাদের এক শত্রু অমুককে তারা খুন করবে। এই উদ্দেশ্যে তারা অমুক জায়গায় ঝোপের আড়ালে থাকে। ওই শত্রু যখন যাচ্ছিল, তখন গৌতম চন্দ্র কর্মকার তাকে ছুরি দিয়ে আঘাত করে সাথে স্পট ডেড মেরে ফেলে। এক্ষেত্রে কার কি অপরাধ, অর্থাৎ এক্ষেত্রে তাদের অপরাধ বিশ্লেষণকরণ, অপরাধ ব্যাখ্যাকরণ, কার কি অপরাধ, বিভিন্ন প্রশ্ন যদি করে, তখন আপনার তো মাথা ঘুরে যাবে। যেহেতু ও খুন করছে, ওর হবে 302, আমরা অন্য কিছু না। তখন পুরো ধারাটা হবে 302/34। 34 ধারা কেন আসছে?
302 যেহেতু মার্ডার হয়েছে 302 আর 34 আসবে। তিনজন একই অভিপ্রায়ে একই জায়গায় উপস্থিত থেকে অপরাধটা সংগঠিত করছে, তাই আসবে তাদের 34। তাহলে আপনি 34 যেটাকে বলে 34 ধারা সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন, এটাকে বুঝতে হলে আপনার এই দুইটা পয়েন্ট বুঝতে হবে। সেটা হচ্ছে 34 ধারা কখন আসবে, যে অপরাধীরা প্রত্যেকের একই অভিপ্রায় অর্থাৎ একই উদ্দেশ্য একই মনোভাব থাকতে হবে অপরাধটা করার ক্ষেত্রে, এবং তারা প্রত্যেকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। এই দুইটা যখন থাকবে তখন তাদের সবার ক্ষেত্রে এই 34 ধারা আসবে। এই 34 ধারা কিন্তু আমরা দণ্ডবিধির পরবর্তীতে অনেক অপরাধের ক্ষেত্রে পাব। মনে করেন একজন অপহরণ করলো আর 2-3 জনের সহযোগিতা করলো, ওই 34 আসবে। একজনে ডাকাতি করলো, সাথে আরো কয়জন ছিল, ওই 34 আসবে। একজনে বলপূর্বক দস্যুতা করলো, সাথে আরো ছিল, ওই 34। এই 34টা একটা আলুর মতো, একটা মিষ্টি আলুর মতো ধারা, যেটা একাধিক অপরাধী একই উদ্দেশ্যে একই অভিপ্রায়ে যদি, আশরাফুল আলম বলছে 34 ধারা আলুর মতো। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, তুমি বুঝতে পারছো। তাহলে 34 ধারাটা একাধিক অপরাধী যদি একই অভিপ্রায় থাকে, যেখানে যে কোনো অপরাধের ক্ষেত্রে, সাথে সাথে আপনি 34 দিয়ে দেবেন, সংশ্লিষ্ট অপরাধটা দেবেন। যেমন খুন করলে খুনের শাস্তি 302, আর অবলিক দিয়ে একাধিক লোক থাকলে 34, আপনি ফুল মার্ক। 34 ধারা আপনারা বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্টে লেখেন প্লিজ। মেহরাব হোসেন, মিরাজ শেখ, সবাই একটু উপস্থিতি জানান দেন, একটু বলেন 34 ধারা বোঝা গেল কিনা। এই 34 ধারা অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায়। যারা নোট করবেন তারা একটু খাতায় লিখে রাখেন 34-এর দুইটা শর্ত, যে একই অভিপ্রায় থাকতে হবে প্রত্যেক অপরাধীর এবং তারা উপস্থিত থাকতে হবে। মনে করেন একজনে খুন করলো, খুন করার পর আর একজনের বললো তুই এই লাশটা গোপন করে ফেল, ঠিক আছে, এই খুন করে আমি করবো আর তুই এই লাশটাকে গোপন করে ফেলবি যাতে কেউ না পায়, বা প্রমাণ লোপাট করে ফেলবি। তাহলে এই যে সহযোগিতা করলো, অর্থাৎ এই যে অপরাধে সহযোগিতা করলো প্রমাণ গোপন করার ক্ষেত্রে, তারও কিন্তু এই 34 আসবে। 34 দণ্ডবিধি অনেকগুলো ধারার সাথে আসবে। সো 34-এর সার কথা দুইটা, অর্থাৎ মূল জিস্ট হচ্ছে দুইটা। আসামি যারা থাকবে প্রত্যেক আসামির এই ঘটনার সময় ঘটনাস্থলে সশরীরে উপস্থিত থাকবে। যদি সশরীরে উপস্থিত থাকে তখন 34 আসবে, এবং প্রত্যেকের একই অভিপ্রায়, প্রত্যেকের একই অভিপ্রায়। এখন 5 জন বন্ধু আসছে এক জায়গায়, একজন আর মনে মনে রয়েছে চুরি করবে, একজনে মনে মনে রয়েছে যে একজনকে খুন করবে, এরকম না। বা একজন আর মনে মনে ভাবছে যে আমি এমনিই বেড়াইতে আসছি, আমি অন্য কোনো খারাপ কাজ করব না, এরকম হবে না, ঠিক আছে। প্রত্যেকের একই অভিপ্রায়, একটা অপরাধ সংগঠন করবে, একটা ডাকাতি। একজন বাড়ির সামনে রাস্তার সামনে দাঁড়াবে, সে পাহারা দেবে কে কোথা থেকে আসে। একজন পথের মাঝখানে দাঁড়াবে, একজন ঘরে ঢুকবে, দুইজন ঘরের দুই সাইডে থাকবে, একজন করে ঘরের ভিতরে ঢুকে মালামাল বের করবে। এই যে প্রত্যেকটা লোক
তাদের উদ্দেশ্য কি? একটি উদ্দেশ্য, একটি একটি অভিপ্রায়, যে ডাকাতিটাকে সম্পূর্ণ করা। তাহলে প্রত্যেকে, সেই যে রাস্তায় 1 কিলোমিটার দূরে যে ছিল, সে বলতে পারবে না যে আমি তো আর ঘরে ঢুকে ডাকাতি করে নাই। সেও কিন্তু এই 34-এর আওতায় আসবে। আশা করি 34 আমাদের এখন আমরা 40 ধারা পড়ব। দণ্ডবিধির বা পেনাল কোডের 40 ধারা। সেখানে বলছে অপরাধ। এত সময় আমরা পড়ছি এই অপরাধ সেই হবে, তাহলে অপরাধ কাকে বলে এটা আপনার একটু জানতে হবে। অপরাধ কাকে বলে জানতে হবে। এই অপরাধের ধারা কোথায় কোথায়? পেনাল কোডের 40 ধারা আর ফৌজদারি কার্যবিধি 4-1 মূর্ধন্য, 4-1 মূর্ধন্য আর পেনাল কোডের 40 ধারা। অপরাধটা কি? প্রচলিত আইন অনুসারে যেসব কাজ করা, অর্থাৎ অপরাধটা কি আসলে? যে কাজটা করতে বলা হয়েছে সেইটা যদি না করে এবং যে কাজটা করতে মানা করা হয়েছে সেইটা যদি করে। অর্থাৎ আইনে বলছে যে কোনো প্রকার চুরি ডাকাতি করলে শাস্তির ব্যবস্থা আছে। একজন চুরি করলো, তাহলে কি? যে কাজটা এই চুরি করতে মানা করা হয়েছে, যে কাজটা করতে মানা করা হয়েছে সেইটা যদি সে করে তাহলে সেইটা অপরাধ। এবং আইনে বলছে 42 ধারা ফৌজদারির কার্যবিধির, জনসাধারণের কাছে যদি দুইটা ক্ষেত্রে সাহায্য চায় পুলিশ ম্যাজিস্ট্রেট, তাহলে সাহায্য করা লাগবে। আইনে বলছে এই কাজটা যেন জনসাধারণ করতে হবে, কিন্তু জনসাধারণ যদি সেই সাহায্য না করে তখন সেটা অপরাধ। অর্থাৎ যেটা করতে বলা হয়েছে সেটা যদি না করে সেটা অপরাধ, আর যেটা করতে বলা হয় নাই সেইটা যদি করে সেইটা অপরাধ। তাহলে সাহায্য না করলে পেনাল কোড 187 ধারায় অপরাধ হবে। আর ওই যে যদি চুরি করে তাহলে 379, 80, 81 এরকম। তাহলে প্রচলিত আইন অনুসারে যে কাজ করতে বলা হয়েছে সে কাজ না করলে, অথবা যে কাজ না করতে বলা হয়েছে সেই কাজ করলে, সেই কাজ যদি করে তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে। এতটুকু জাস্ট, অপরাধের সংজ্ঞা কখনোই আসবে না, আপনি জাস্ট এতটুকু জেনে রাখেন। তাহলে অপরাধের সংজ্ঞা আমরা কোথায় পেলাম? পেনাল কোডের 40 ধারা আর হচ্ছে ফৌজদারি কার্যবিধির 4-1 মূর্ধন্য। সবার মনে থাকবে? ফৌজদারি কার্যবিধি 4-1 মূর্ধন্য আর হচ্ছে পেনাল কোড 40 ধারা। এবারে আমরা একটা ধারা পড়ব 52 ক, আশ্রয় দান। 52 ক একটা গুরুত্বপূর্ণ ধারা, আশ্রয় দান। এই আশ্রয় দানটা নর্মাল যে আশ্রয় দান, একটা লোক, ভিখারি লোক আসছে, আপনি তাকে আশ্রয় দিলেন, এই আশ্রয় নয়। এই যেহেতু এটা আইনে, দণ্ডবিধি আইনের একটা ধারা, সংজ্ঞা, তাহলে এই সংজ্ঞাটাও কিন্তু ওই দণ্ডবিধি, অপরাধের আলোকে, অর্থাৎ কোনো একটা অপরাধীকে আশ্রয় দান, অপরাধীকে আশ্রয় দান। তাহলে 52 কটা সবাই একটু বোঝার চেষ্টা করেন। আশ্রয়দান বলতে বুঝাবে খাদ্য, অন্ন, অর্থাৎ খাদ্য, বস্ত্র, খাদ্য, পানীয়, বস্ত্র, অস্ত্র, পোশাক, গোলা বারুদ, এইগুলো দিয়ে যদি কেউ সরবরাহ করে বা গ্রেপ্তার এড়ানোর কাজে সহায়তা করে, তখন সেটা হবে আশ্রয়দান। তাহলে একজন লোক অপরাধ করে আসছে, আপনার ভাগিনা
একটা বড় ধরনের অপরাধ করে আসছে, এখন মামার কাছে আসছে, মামা আমি তো এই অপরাধটা করে ফেলছি, আর তুমি আমারে লুকাই ফেলো, নইলে তো পুলিশ আমাকে ধরে ফেলবে। এখন সেই ভাগিনাকে মামা কি কি সাহায্য করতে পারে? আচ্ছা ঠিক আছে, তুই আমার বাসায় থাক, বাসস্থান দিল। এখন সে খাবার খাবে, খাদ্য দেবে, কোন রকম জামা কাপড় নোংরা সেই অবস্থায় চলে আসছে তাহলে পোশাক দেবে, তারপর তাকে যে কোনো ধরনের অস্ত্রপাতি গোলাবারুদ যদি সংগ্রহ করে, এবং তাকে যেন গ্রেপ্তার না করতে পারে পুলিশ, সেই জন্য তাকে লুকাইয়ে রাখবে, গ্রেপ্তার এড়াইবার উদ্দেশ্যে, যে অর্থাৎ সহযোগিতাটা। তাহলে কোনো ব্যক্তি যদি, অর্থাৎ কোনো অপরাধীকে, অপর কোনো ব্যক্তিকে খাদ্য, বস্ত্র, পোশাক, অর্থাৎ খাদ্য, বাসস্থান, পোশাক, তারপর অস্ত্রপাতি, গোলাবারুদ অথবা গ্রেপ্তার এড়াইবার উদ্দেশ্যে যদি কোনো সহযোগিতা করে বা আশ্রয় দেয়, সেইটা এই দণ্ডবিধির আলোকে আশ্রয়দান হিসেবে গণ্য হবে। তাহলে অপরাধীকে আশ্রয় দান, এই আশ্রয় যে দিল, আশ্রয় যে লোকটা দিল, তার কি শাস্তি হবে? তার কি শাস্তি হবে? এখন দণ্ডবিধির 176 ধারায় বলছে যে সরকারি কর্মচারীকে আইনত যে সকল নোটিশ জানাতে বাধ্য, অপরাধ সম্পর্কিত তথ্য জানাতে বাধ্য, সেটা যদি কেউ না জানায় তখন 176 ধারায় তার শাস্তি। অর্থাৎ কেউ দেখতে পাইলেও একটা অপরাধ সংগঠিত হয়েছে, তখন তাদের উচিত সরকারি কর্মচারী, অর্থাৎ এই অপরাধের যে ক্ষমতা, অর্থাৎ যে বিচার করতে পারে বা এই ব্যবস্থা নিতে পারবে, তাকে জানাতে হবে। একটা মার্ডার হইলো বা একটা মারামারি হইলো, তখন কি করতে, পুলিশকে ফোন দিতে হবে। এখন একটা লোক যদি এটা দেখে না দেয় বাস, তাহলে তখন হবে তার 176। আর এই অপরাধ সম্পর্কে যদি মিথ্যা তথ্য দেয় তাহলে হবে 177 ধারা। আর যদি অপরাধীকে বাঁচাইবার উদ্দেশ্যে এই কাজটা করে, অপরাধীকে বাঁচাইবার উদ্দেশ্যে করে, তাহলে 202। আর অপরাধীকে বাঁচাবার উদ্দেশ্যে যদি মিথ্যা তথ্য দেয় তাহলে 203। এখন এই যে মামা, সে তার ভাগিনাকে আশ্রয় দিল, সে ভাগিনা যদি অপরাধী হয়, সেটা যদি মামা জানে, জেনে শুনে, আশ্রয়দানটা কিন্তু জেনে শুনে হতে হবে। অর্থাৎ যে আশ্রয় দিবে তাকে যদি আপনি শাস্তি দিতে চান, যে আশ্রয় দিবে তাকে আপনি শাস্তি দিতে হলে ওই লোকটার জানা থাকতে হবে যে আমি যাকে আশ্রয় দিচ্ছি সে অপরাধী বা অপরাধ করে আসছে। একজন অপরাধী আত্মীয়, সে যদি এসে বলে যে কি খবর, কেমন আছে, এমনি বেড়াতে আসছি, হ্যাঁ জাস্ট নর্মাল মুড, সে তো আর জানে না, তখন সে আশ্রয় দিল, সেটা কিন্তু ওই লোকটার আর অপরাধ বলে গণ্য হবে না। তবে যিনি জানবে, জেনে শুনে যদি অপরাধীকে আশ্রয় দেন, তাহলে ওনার কিন্তু ওই 176, 77 বা 202, 203 ধারায় অপরাধ বলে গণ্য হবে, তিনিও শাস্তি পাবেন। তো আশ্রয়দানটা হচ্ছে কোনো ব্যক্তিকে কিভাবে দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপর অস্ত্রপাতি, গোলাবারুদ অথবা গ্রেপ্তার যাতে না করতে পারে, গ্রেপ্তার এড়াইবার উদ্দেশ্যে যত ধরনের সহযোগিতা, এগুলো হচ্ছে আশ্রয়দানের অন্তর্ভুক্ত। তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আশ্রয়দান দিলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। স্বামী যদি তার স্ত্রীকে, অপরাধী স্ত্রীকে জেনে শুনে আশ্রয় দেয়, তখন কিন্তু এই স্বামীর অপরাধ হবে না। এবং স্ত্রী যদি তার স্বামীকে, স্ত্রী ঘরে ছিল, তার স্বামী বাইরে থেকে ডাকাতি করে আসছে, এসে বলছে যে আমি ডাকাতি করে আসছি, এই তখন স্ত্রী যদি তার স্বামীকে লুকিয়ে রাখে, গ্রেপ্তার এড়াইবার উদ্দেশ্যে সহযোগিতা করে, তাহলে কিন্তু স্ত্রীর কোনো অপরাধ হবে না।
এখানে দুইটা বিষয়, স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। আর একটা আছে আমাদের সন্ত্রাস বিরোধী আইন 2009, সেখানে স্বামী স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি 6 ধরনের ব্যক্তির ক্ষেত্রে অপরাধ বলে, অর্থাৎ এই বিধানের আওতাভুক্ত হবে না। কিন্তু দণ্ডবিধিতে আছে শুধুমাত্র 2 জন ব্যক্তি, স্বামী এবং স্ত্রী, এই 2 জন 2 জনকে অপরাধী জেনেও যদি আশ্রয় দেয়, গ্রেপ্তার এড়ানোর জন্য যদি লুকিয়ে রাখে, তাহলে ওই স্বামী অথবা ওই স্ত্রীর কোনো অপরাধ হবে না। আশা করি 52 ধারা বুঝতে পারছেন। এবার আমরা পড়ব একটা গুরুত্বপূর্ণ ধারা, একটা এমসিকিউ আসবে, আপনি কনফার্ম থাকেন। 53 ধারা। 53 ধারাটা আজকে সবাই মুখস্থ করে ফেলবেন এই মুহূর্তে, এখনই। দণ্ডের প্রকারভেদ। দণ্ডবিধি অনুযায়ী আমাদের দণ্ড কত প্রকার, একটা এমসিকিউ আসবে। দণ্ড কত প্রকার? দণ্ড আগে 6 প্রকার ছিল, 1 2 3 4 5 6, কিন্তু 1 2 3 বাতিল হয়ে গেছে, 1 2 4 5 6, এখন 5টা দণ্ড আছে। সো আপনাদের যদি 6 প্রকার না 5 প্রকার, এটার এমসিকিউ আসলে সর্বোচ্চ 5 থাকবে, 5-এর বেশি এর সংখ্যা থাকবে না, আপনারা সেই 5-এ ভরাট করবেন। তাহলে দণ্ডের প্রকারভেদ ধারা 53। দণ্ড কত প্রকার? 5 প্রকার। 1 নম্বরে কি? সবাই একটু দণ্ড কয়টা এখন আপনারা মুখস্থ করবেন। প্রথমত 1 নম্বর হচ্ছে মৃত্যুদণ্ড, 2 নম্বর হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, 3 নম্বর বাতিল, 4 নম্বর হচ্ছে শুধুমাত্র কারাদণ্ড, তবে সেটা আবার একটা ভাগ, একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, একটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড, আর 5 নম্বর হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত, 6 নম্বর হচ্ছে অর্থদণ্ড। সবাই একটু আমার সাথে বলেন। প্রথমে বড়টা, প্রথমে মৃত্যুদণ্ড, তারপরে 2 নম্বরে যাবজ্জীবন কারাদণ্ড, এরপরে শুধু কারাদণ্ড, একটা সশ্রম একটা বিনাশ্রম, তারপর হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত, আর শেষে হচ্ছে অর্থদণ্ড। এই দণ্ডগুলো সবাই মুখস্থ করে ফেলবেন। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, তারপর সম্পত্তি বাজেয়াপ্ত, তারপর হচ্ছে অর্থদণ্ড। এটা হচ্ছে ধারা 53। তাহলে দণ্ড কয় প্রকার? 5 প্রকার। আশা করি আমরা কোনোদিনই আর ভুলবো না। আমাদের সর্বশেষ আজকের ক্লাসের 2টা ধারা, একটা 73, একটা 75। 73 ধারা হচ্ছে নির্জন কারাবাস। মাঝে মাঝে আমাদের সমাজে কুখ্যাত অপরাধী, মানে এমন এমন একটা অপরাধ করে, মনে করেন ছোট একটা বাচ্চাকে ধর্ষণ করছে, ছোট ধর্ষণ করার পরে, এবং এমনকি ওই বাচ্চাটাকে ছুরি দিয়ে অথবা গলা টিপে হত্যা করলো। তাহলে অপরাধটা কি? কি অপরাধ এটা? জঘন্য অপরাধ কিনা? একটা গুরুতর অপরাধ কিনা? এই গুরুতর অপরাধের ক্ষেত্রে, নর্মাল অপরাধ হোক গুরুতর অপরাধ হোক, নিয়মটা কি? তাকে শাস্তি, আদালত রায় শোনাবে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, ওই যে 5টা দণ্ড, যে কোনো একটা দণ্ড শোনাবে, অথবা এত বছরের কারাদণ্ড। এটা তো নর্মাল। কিন্তু গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালত এই কারাদণ্ড শোনানোর সময়, যেহেতু সে বড় অপরাধ করছে, তখন তাকে শুনাইতে পারে একটা নির্দিষ্ট সময় এমন একটা কারাদণ্ড যা নির্জন কারাবাস। নির্জন মানে অন্য কোনো লোকজনের সাহচর্য ব্যতীত কোনো লোকজন সে দেখতেই পারবে না, একা একটা অন্ধকার কুটির ভিতরে, ইনসাইডে একদম, সে কাউকে দেখতে পাবে না।
সেইটা হচ্ছে আমাদের এই 73 73 ধারা। তাহলে নির্জন কারাবাসটা কখন দেওয়া হয়, আগে এটা আমরা বুঝি। যখন এমন একটি অতিশয় গুরুতর অপরাধ করে যার ফলে তাকে প্রদত্ত যে কারাদণ্ড তার কোনো একটা অংশ জনসাহচর্য হতে বঞ্চিত, অর্থাৎ জনমানব, অর্থাৎ কোনো মানুষের সাথে তার দেখা হবে না, সে একা শুধু একটা জায়গায় থাকবে, একটা জায়গায় জেল খাটবে একা, একটা নির্দিষ্ট অংশ। তো সেই ক্ষেত্রে দেওয়া হয় এই নির্জন কারাবাস। তাহলে নির্জন কারাবাসটা যদি কারো কারাদণ্ড 6 মাস হয়, সর্বোচ্চ 6 মাস হয়, মনে করেন 6 মাসের কারাদণ্ড দিল, তাহলে তাকে নির্জন কারাবাস দিতে পারবে সর্বোচ্চ 1 মাস। আর যদি কারো কারাদণ্ড 1 বছর পর্যন্ত হয়, তাহলে তার নির্জন কারাবাস দিতে পারবে 2 মাস। আর যদি কারো 1 বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়, তাহলে তাকে সর্বোচ্চ নির্জন কারাবাস দিতে পারবে 3 মাস। 6 মাস পর্যন্ত দিতে পারবে 1 মাস, 6 মাস থেকে 1 বছরের মধ্যে দিতে পারবে 2 মাস, 1 বছর টু আপওয়ার্ড দিতে পারবে 3 মাস। তবে সর্বোচ্চ 3 মাসের বেশি কাউকে নির্জন কারাবাস দেওয়া যাবে না। নির্জন কারাবাসটা কি বুঝতে পারছেন? একা, একদম একা, কেউ নাই, কেউ নাই, একদম কর্নারের একটা রুম, কোনো রকম একটু আলো আছে, কাউকে সে দেখতে পাবে না, একা। কেন? ও জঘন্য অপরাধ করছে। সেইটা হচ্ছে নির্জন কারাবাস। তাহলে এই নির্জন কারাবাস একলা একটা মানুষ কতদিন থাকতে পারবে? সর্বোচ্চ 3 মাসের বেশি দেওয়া যাবে না। এখন এই যে কারাদণ্ড, কোন কারাদণ্ডের ক্ষেত্রে নির্জন কারাবাস দেওয়া যায়? অবশ্যই সশ্রম কারাদণ্ড যদি তার শাস্তি দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে নির্জন কারাবাস দেওয়া যাবে। এখন এই নির্জন কারাবাস সর্বোচ্চ দিতে পারবে 3 মাস। এর ভিতরে আবার কাহিনী আছে, শোনেন। এক নাগারে, মনে করেন এক নাগারে 14 দিনের বেশি তাকে নির্জন কারাবাস দেওয়া যাবে না, অর্থাৎ নির্জন কারাবাসে রাখা যাবে না। মনে করেন তার সর্বোচ্চ 3 মাস নির্জন কারাবাসের কারাদণ্ড সে রায় শুনাই দিল, একবারেই কিন্তু 3 মাস একসাথে তাকে ওই নির্জন কারাবাসে রাখবে না, 14 দিন রাখবে, সর্বোচ্চ একবারে 14 দিন রাখবে, আবার গ্যাপ দেবে, আবার যে সকল কয়েদি আছে, আশেপাশে লোকজন যেখানে আছে, যে জেলখানায়, অর্থাৎ জেলখানার যে অংশে অন্যান্য লোকজন আছে, সেইখানে এনে রাখবে, আবার 14 দিন ওই নির্জন কারাবাসে নিয়ে রাখবে। আবার সেই 14 দিন হয়ে গেলে পর আবার যেই লোকজন আছে যে জেলখানায়, অর্থাৎ যে জেলখানার মধ্যে অন্যান্য লোকজন আছে, সেইখানে নিয়ে, অর্থাৎ গ্যাপ দিয়ে ওকে একবারে 3 মাস রাখা যাবে না। এক নাগারে সর্বোচ্চ 14 দিন নির্জন কারাবাসে রাখা যাবে। এমসিকিউ হতে পারে যে এক নাগারে সর্বোচ্চ কতদিন নির্জন কারাবাস দেওয়া যাবে? 14 দিন রাখা যাবে, আবার লোকজনের মধ্যে নিয়ে আসবে, আবার কিছুদিন পর আবার 14 দিন দেবে, এইভাবে 3 মাস পূর্ণ করবে। অথবা যদি 1 মাস হয় তাহলে 2 বারে পূর্ণ করবে। এক নাগারে 14 দিনের বেশি নির্জন কারাবাস রাখা যাবে না। সেটা হচ্ছে ভিতরগত, একদম নর্মালি আপনারা যদি পুলিশ হ্যান্ডবুকটা পড়েন এত ডিটেলস পাবেন না বা বুঝবেন না। এটা আমি দণ্ডবিধির ভাষ্য থেকে জিস্টুকু আপনাদেরকে মাথায় সংরক্ষণ করে আপনাদেরকে বলতেছি, ভালো লাগলে নোট করতে পারেন। এর থেকে এমসিকিউ আসলে আপনাকে কেউ আটকাতে পারবে না। সর্বোচ্চ নির্জন কারাবাস দেওয়া যায় 3 মাস। নির্জন কারাবাস কোন ক্ষেত্রে দেওয়া যায়? গুরুতর অপরাধের ক্ষেত্রে। এবং এক নাগারে 14 দিনের বেশি তাকে নির্জন কারাবাসে রাখা যাবে না, অর্থাৎ নির্জন কারাবাসের পূর্বে ও পরে তাকে বিশ্রাম দিতে হবে, অর্থাৎ বিশ্রাম থাকবে, অর্থাৎ লোকজনের মাঝখানে নিয়ে আসবে, আবার ওইদিকে নিয়ে যাবে, আবার কিছুদিন রাখবে, আবার। হচ্ছে নির্জন কারাবাস
73 এবং 74। আজকের ক্লাসের সর্বশেষ ধারা 75 ধারা, বর্ধিত দণ্ড। আচ্ছা, একটা লোক গত বছর চুরি করলো, চুরি করে ধরা খাইলো, আদালত তাকে শাস্তি দিল, জেল খাটলো। বের হইয়া 2 মাস পর আবার চুরি করলো, আবার ধরা খাইলো, আদালত জেল দিল, জেল খাটলো। কয়দিন পর আবার চুরি করলো। এই যে একই অপরাধ যে বারবার যদি করে, তখন আদালত রাগ হয়ে যায় না? যেহেতু সংশোধন হচ্ছে না, তখন কি করে? যে অপরাধ করছে সেই জন্য আইনে যে দণ্ডটা আছে, আদালত তখন রাগ হইয়া তাকে আরো বেশি দণ্ড দেয়, বর্ধিত, মানে দণ্ড বাড়াইয়া দেয়। কোন অপরাধের ক্ষেত্রে? একই অপরাধের ক্ষেত্রে। তাহলে বর্ধিত দণ্ডটা কি? 75, 75 ধারা আজকে ক্লাসের শেষ। কোনো ব্যক্তি যদি 12 অধ্যায়, দণ্ডবিধি অধ্যায় কয়টা? 23টা। 12 অধ্যায় মুদ্রা ও সরকারি স্ট্যাম্প, ওই যে টাকা জাল করে, জাল স্ট্যাম্প তৈরি করে, স্ট্যাম্প জালিয়াতি, মুদ্রা জালিয়াতি করে না। আরেকটা 17 অধ্যায় সম্পত্তি, চুরি ডাকাতি দস্যুতা খুন, এইগুলা। হ্যাঁ, চুরি ডাকাতি দস্যুতা এইগুলো। বর্ধিত দণ্ডতে বলা হয়েছে, একটু বোঝার চেষ্টা করেন, সর্বশেষ ধারা। কোনো ব্যক্তি যদি এই দণ্ডবিধির 12 অধ্যায় এবং 17 অধ্যায় বর্ণিত কোনো অপরাধ করে, 3 বছর বা ততোধিক যদি শাস্তি ভোগ করে, ভোগ করার পরে আবার যদি সেই পুনরায় একই অপরাধ করে, তখন এইবার তাকে আদালত শাস্তি দেওয়ার সময় তাকে শাস্তি বর্ধিত অর্থাৎ বাড়াই দিতে পারবে। সেটা হতে পারে মৃত্যুদণ্ড, সেটা হতে পারে যাবজ্জীবন, অথবা 10 বছরের কারাদণ্ড দিতে পারে। কেন মূল শাস্তি আছে সর্বোচ্চ 3 বছর, তো আদালত চাইলে এবার তাকে 10 বছরও দিতে পারে। তাহলে বর্ধিত দণ্ডটা কখন হবে? একই অপরাধ, 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের একই অপরাধ যদি একবার জেল ভোগ করে, তারপর যদি আবার একই অপরাধ করে, তখন আদালত তাকে শাস্তি, বর্ধিত শাস্তি হিসেবে যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। আচ্ছা, আমাদের বর্ধিত দণ্ড, এটা অস্ত্র আইনের বিশেষ 28 কতে আছে, আরও কিছু ধারাতে আছে, আরও কিছু অন্যান্য আইনেও আছে। আপনারা এইটুকু বুঝতে পারছেন কিনা? সবাই একটু যারা আছেন লাইনে একটু কমেন্ট করেন তো, আজকের ক্লাসটা মোটামুটি বোঝা গেল কিনা। আমাদের দণ্ডবিধির আসল ক্লাস হচ্ছে কাল থেকে 76 থেকে 511 পর্যন্ত। কার্যবিধির ক্লাস যেমন ছিল 42 থেকে 176, তাই আমাদের দণ্ডবিধির ক্লাস শুরু হবে কাল 76 থেকে আসল ক্লাস, যেখান থেকে লিখিত পরীক্ষা প্রশ্ন আসার মতো। আজকে আমরা কিছু সংজ্ঞা জেনে নিলাম, হালকা দণ্ডবিধির ইতিহাসটা জেনে নিলাম, আইপিসি, পিপিসি, বিপিসি, কয়টা অধ্যায়, কয়টা ধারা, সব কিছু জেনে নিলাম। কোথায় কোথায় কি কি সংজ্ঞা আছে জেনে নিলাম, আশ্রয়দান জেনে নিলাম, অপরাধ কাকে বলে জেনে নিলাম, নির্জন কারাবাস কি সেটা আমরা জেনে নিলাম, এবং বর্ধিত দণ্ডটা আমরা শিখে ফেললাম। সো আমরা একটু স্পিডেই যাব, কোনো ব্যাপার না। খুব গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা কিন্তু 75টা ধারা অলরেডি আজকে এক ক্লাসে শেষ, 1 থেকে 75। সো সবাই একটু সাথে থাকেন, লেগে থাকেন, আপনি পারবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু নোট করবেন যাতে এমসিকিউ আসলে আমরা পারি। আজকের মতো শুভরাত্রি। আগামীকালে ক্লাসের সবাই প্রতি আমন্ত্রণ রইল। অবশ্যই লাইভ ক্লাসে থাকবেন, যারা থাকবেন না রেকর্ড ক্লাস দেখবেন। শুভরাত্রি।